আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন ফরিদপুর জেলার অন্যতম একজন অন্যতম মুখ, শহীদ প্রেসিডেন্ট যার অন্যতম একজন আদর্শ সৈনিক, জাগো দল থেকে যিনি রাজপথে জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে যুক্ত আছেন, ফরিদপুর জেলা কৃষক দলের যিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন এবং কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, ফরিদপুর 1 আলফাডাঙ্গা বোয়ালমারি মধুকালের নন্দিত মুখ হিসাবে যিনি সমধিক পরিচিত, যিনি এই সংসদে আসন থেকে ইতিপূর্বে নির্বাচিত সাংসদ ছিলেন এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের নন্দিত মুখ হিসাবে যার নামটি সমধিক আলোচিত এবং সুপরিচিত ব্যক্তিত্ব, একজন বিশিষ্ট আলোচক জনাব খন্দকার নাসিরুল ইসলাম আজকের অনুষ্ঠানে আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে দেখুন নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তৃণমূলিত রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে দীর্ঘ 45 বছর যাবৎ যিনি রাজপথে আছেন তার কাছ থেকে ফরিদপুরের রাজনীতি তথা বাংলাদেশের রাজনীতির অনেক ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। যে যারা আপনার দর্শক শ্রোতাদের জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা, এই পথ চলার প্রাক আলোচনায় আমি যেটা উপস্থাপনে যেটি বললাম তার সাথে আরও যুক্ত হচ্ছে যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জনতার আন্দোলনের আপনি অন্যতম একজন স্টেক। এই আন্দোলনে আপনাকে ব্যাপকভাবে অ্যাসল্ট করা হয় এবং আপনি ওই সময় কাস্টডিতে পর্যন্ত ছিলেন। আপনি দর্শকদেরকে জানান যে এত বছরে আপনি যে শহীদ প্রেসিডেন্টের আদর্শ নিয়ে আছেন, অনেক হামলা, অনেক মামলা, অনেক কিছুর মধ্য দিয়েই এই আদর্শ ধারণ করেছেন। কি চেতনা ছিল, প্রেরণা ছিল যার কারণে অন্য আদর্শের পরিবর্তে বাংলাদেশে জাতীয়তাবাদের প্রবর্তক যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আপনি রাজপথে আসলেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনার এই চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন সকল দর্শক শ্রোতাকে। অ্যাকচুয়ালি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আমাদের যে আকর্ষণ বা এই আদর্শের প্রতি আমাদের যে শ্রদ্ধাবোধ, এটা আমরা যখন বিএনপির সৃষ্টির পূর্ব থেকেই 1972 থেকে 75 বাংলাদেশ আওয়ামী লীগের বা বাকশালের যে স্বৈরতান্ত্রিক রাজনীতি গড়ে ওঠে, যে চিন্তা চেতনা নিয়ে 71-এ এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছিল, পরিবর্তিত পরিস্থিতিতে শেখ মুজিব সাহেব এই দেশে ফিরে আসার পরে পাকিস্তান থেকে ওনার অ্যাক্টিভিটিতে কার্যক্রমের ভিতর ওনার সেই যে চিন্তা চেতনা ছিল, এদেশের মানুষ যে চিন্তা চেতনা মুক্তিযুদ্ধ করেছিল, একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন বিচার ব্যবস্থা, একটি স্বাধীন গণতান্ত্রিকভাবে মতামত প্রকাশের স্বাধীনতা, তার কিছুই উনি অবশ্যই রাখেন নাই। এদেশে মূলত একটা পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেন। বিভিন্ন ক্ষেত্রে মানুষের যে আশাকাঙ্ক্ষা ছিল সেটা ভুল লুণ্ঠিত হয়। সেই প্রেক্ষাপটেই তখন এদেশে বেশি রাজনৈতিক দলও ছিল না। বিএনপির জন্ম হয় নাই, জামাতে ইসলাম এদেশে নিষিদ্ধ ছিল, অন্যান্য দলও দেশে ছিল না। ভাসানী সাহেবের ন্যাপ ছিল, পরবর্তীতে মুজফ্ফর সাহেবের ন্যাপ, এটা সংক্ষিপ্ত পরিসরে তাদের কার্যক্রম ছিল। এই প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল চট্টগ্রাম, ঢাকার ঢাকার সরোয়ার্দী রেস, যেটা পরবর্তীতে রেসকোর্স সরোয়ার্দীতে, ওখানে ছাত্রলীগের সম্মেলনে যে বিরোধ হয়, এক তুমুল মারামারির মাধ্যমে ছাত্রলীগ বিভক্ত হয়ে যায়। সেই বিভক্ত ছাত্রলীগ পরবর্তীতে তাদের নেতৃত্বে ছিলেন আসম আব্দুর রব সাহেব এবং শাহজাহান সিরাজ সাহেব। তাদের নেতৃত্বে জাসদ নামক একটি রাজনৈতিক দলের জন্ম হয়। এদেশের প্রতিবাদী যুবক যারা স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, স্বাধীন বিচার ব্যবস্থার পক্ষে ছিল এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্বপ্ন দেখত, তখন নানা রকম কথা মানুষের ভিতর প্রচলিত ছিল। যুব সমাজ, বিশেষ করে ছাত্র সমাজ, তারা জাসদের রাজনীতির প্রতি আস্তে আস্তে ঝুঁকে পড়ে। আমরাও তার ব্যতিক্রম ছিলাম না। আমি তখন চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র, আমরা সেখানে জাসদ সমর্থিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সংযুক্ত হই। আমি সেখানে জাসদ সমর্থিত ছাত্রলীগের সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক নিযুক্ত হই। সেখানে আমরা মূলত যুদ্ধক্ষেত্র বলা চলে। ছাত্রলীগের অস্ত্রধারী গুন্ডা পান্ডা, তাদের সঙ্গে ছিল তৎকালীন একটা মিলিশিয়া ফোর্স, রক্ষী বাহিনী। নতুন প্রজন্মের অনেকে হয়তো রক্ষী বাহিনীর কথা শুনেছে, কিন্তু তাদের ভয়াবহতা সম্বন্ধে তারা জানে না। এই রক্ষী বাহিনী আপনার এই দেশের হাজার হাজার তরুণকে ধরে নিয়ে হত্যা করেছে, তাদেরকে গুম করেছে। সেই গুমের রাজনীতি, খুনের রাজনীতি মূলত সেই 72-75 শেখ সাহেবের জমানা থেকেই শুরু হয়, যেটার শেষ হয়েছে গত 5 অগাস্ট।
সেখান থেকে আমরা পরবর্তীতে আমার শিক্ষা জীবন আমি সমাপ্তির পরে চাকরিতে জয়েন করি, একটি আধা স্বায়ত্তশাসিত সংস্থাতে চাকরি করি। চাকরি করার সুবাদে সেখান থেকে আমি ট্রেড ইউনিয়নের সংযুক্ত হই, বাংলাদেশ ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হিসাবে কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করি দীর্ঘদিন। সেই সুবাদে আমি ইউরোপ, আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশ ভিজিট করি, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, বিশেষ করে ইউরোপ, আমেরিকায় সেখানে যোগদান করি। জি, আপনি জনাব প্রাক আলোচনায় সূচনা বক্তব্যে যে আলোচনাগুলি রাখলেন সেটি ইতিহাসের চরমতম সত্য। আমরা যদি ইতিহাসটাকে এইভাবে টানি, আমাদের বিশেষ করে স্বাধীনতা কেন্দ্রিক দুজন নেতার নাম বেশি আলোচিত। 71-এর 25শে মার্চ পর্যন্ত একজন নেতা টেনে নিয়ে গেলেন, বারবার স্বপ্ন দেখাচ্ছেন যে স্বাধীনতা হবে, কিন্তু চূড়ান্ত মুহূর্তে তার জায়গায় তিনি যেমন দায়িত্ব না পালন করার কারণে নতুন একজন ব্যক্তিকে এই প্রেমিক হওয়ার কারণে মানুষের দেশ মাতৃকার প্রয়োজনে বা ওই সময় জেনোসাইডের একজন মোকাবেলাকারী হিসেবে, একজন যোদ্ধা হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আগমন ঘটল। মুক্তিযুদ্ধের প্রশ্নে এই যে দুই ব্যক্তি বাংলাদেশের ইতিহাসের অন্যতম জননায়ক হিসেবে আসলেন, এই দুই ব্যক্তির ব্যাপারে এদেশের মানুষের আসলে অভিব্যক্তিক ইতিহাসে এই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এই দুই নেতার আসলে অবস্থানটা কি? মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ইতিহাস তো পরিষ্কার। শেখ মুজিবুর রহমান সাহেব যখন এই দেশে থেকে আপনার মুক্তিযুদ্ধের বা ওই তৎকালীন আন্দোলন নেতৃত্ব দেওয়ার কথা, তা না করে উনি পাকিস্তানে চলে গেলেন, ওনার দলের সকল নেতারা পালিয়ে গেলেন। আমরা তখন 12-13 বছর বা 14 বছরের কিশোর। আমি তখন চট্টগ্রাম আগ্রাবাদ সরকারি হাই স্কুলের ছাত্র। আমরা তখন চট্টগ্রাম আগ্রাবাদে আমরা টায়ার জ্বালাচ্ছি, মিছিল করছি, হাজার হাজার মানুষ সেখানে, আওয়ামী লীগের বিভিন্ন নেতারাও ছিলেন। জিয়া রহমান সাহেব আবির্ভূত হলেন ধূমকেতুর মতো। বাংলাদেশে বাঙালি মেজর তৎকালীন পূর্ব পাকিস্তানের অকল্পনীয় ব্যাপার। খুবই নখে গোনা কয়েকজন আর্মি অফিসার তখন ছিলেন, যাদের নাম হয়তো অনেকে শুনেছেন কিন্তু আমরা শুনিনি। হঠাৎ খবর আসলো যে একজন বাঙালি মেজর এসেছেন, যাকে পাকিস্তানি মিলিটারি দায়িত্ব দিয়েছে যুদ্ধ জাহাজ থেকে অস্ত্র নামানোর জন্য। বাবর এবং সোয়াত নামে দুইটা যুদ্ধ জাহাজে করে অস্ত্র আনা হয়েছিল পাকিস্তান থেকে, তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে, এদেশের মানুষের মুক্তিকামী মানুষের উপর অস্ত্র চালানোর জন্য এবং তাদেরকে নির্যাতন করে দমিয়ে রাখার জন্য। জিয়া রহমান সাহেব তখন বাংলায় কথা বলছেন, বাঙালি মেজর এসেছে। হঠাৎ করে হাজার হাজার মানুষের ভিতরে এক অনুপ্রেরণা ছড়িয়ে পড়লো, বাঙালি মেজর এসেছে। সমস্ত লোক জিয়া রহমান সাহেবের দিকে দৌড়াচ্ছে। সেখানে বিশাল ক্রাউড হয়ে গেল। আমরা ছোট মানুষ তখনকার সিনিয়র নেতারা যারা ছিলেন তারা গেলেন, ওনাকে অনুরোধ করলেন যে আপনি তো আমাদের বাঙালি ভাই, আজকে যে অস্ত্র নামান সেই অস্ত্র দিয়ে বাঙালির উপরে অস্ত্র চালানো হবে, হত্যা করা হবে, সেটা তো আপনি করতে পারেন না, আপনি আমাদের সঙ্গে জয়েন করেন। উনি একমাত্র সৈনিক রেগুলার ফোর্স থেকে যিনি বলেছিলেন ওই রিভোল্ট জনতার দাবির মুখে উনি সেই দাবির সাথে একত্রতা ঘোষণা করে এই দেশে একজন মাত্র সৈনিক রেগুলার ট্রুপস থেকে যিনি বিদ্রোহ করেছিলেন তার নাম জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান। রিভোল্ট বলার সঙ্গে সঙ্গে খবর বিদ্যুৎ গতিতে সারা এলাকায় ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ওনাকে কালুঘাট বেতার কেন্দ্রে ওনাকে নিয়ে যাওয়া হয়, উনি সেখানে থেকে স্বাধীনতার ঘোষণা দেন। স্বাধীনতার ঘোষণা আমরা এখানে যে বিষয়টি আওয়ামী লীগ ঢেকে রেখেছে সেটি হচ্ছে উই রিভোল্ট বলে প্রথম যে ঘোষণাটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেন, এটি কিন্তু আওয়ামী লীগ বলে না। পরবর্তীতে দ্বিতীয় মেয়াদে তিনি যে ঘোষণাটি দেন অন বিহাফ অফ গ্রেট লিডার যুক্ত করে, ওটিকে নিয়ে আওয়ামী লীগ কিন্তু ব্যাপক মার্কেটিং করেছে। বিগত 16 বছর আমরা আওয়ামী লীগ নেতাদেরকে দেখেছি এবং ঘোষক নানা কথাবার্তা বলেছে। কিন্তু ওই রিভোল্টকে আওয়ামী লীগ ভুলাতে চাইলেও ইতিহাস ভুলছে কিনা? না, ইতিহাস তো কোনোদিনই ঘুরতে পারে না। জিয়াউর রহমান সাহেব যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন দুইবার, একবার নিজেকে প্রেসিডেন্ট দাবি করে ঘোষণা দিয়েছেন, পরবর্তীতে উনি অন বিহাফ অফ শেখ মুজিব ঘোষণা দিয়েছেন। এটাও ইতিহাস। এটা আওয়ামী লীগ কারোই অবদান স্বীকার করতে চায় না। আওয়ামী লীগ এমন একটি দল যারা যা করে তা বলে না, আর যা বলে তা করে না। তারা বিগত দিন আপনারা দেখেছেন গণতন্ত্র ধ্বংস করেছে, এদেশের শাসন ব্যবস্থাকে ধ্বংস করেছে, এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, মানুষের এদেশে বেঁচে থাকার অধিকারকে তারা ধ্বংস করে দিয়েছিল। সেই যে আজকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, তেমনি ভাবে বিজয় অর্জিত হয়েছিল 7ই নভেম্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যখন সিপাহী জনতা ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করে নিয়ে আসে। সেই মুক্তিকামী জনতা এবং সিপাহী যারা জিয়া রহমানকে যদি সেদিন 7ই নভেম্বরে মুক্ত না করতো, তাহলে বাংলাদেশের ইতিহাস
সেই ৭৫-এর ৭ই নভেম্বর থেকেই অন্যরকম ভাবে তাহলে আওয়ামী লীগের এই কথাটা আসলে মিথ্যা বা বুমেরাং হলো কিনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা পাঠক করতে চাইলেও জাতি যে তাকে ঘোষক বা স্বাধীনতার ঘোষণাকারী মেনে নিয়েছিল বিধায় ৭ই নভেম্বর তথা ৭৫-এ তাকেই মুক্ত করা হলো। জেনারেল শফিউল্লাহ বা ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ তাদের উইং বা কর্নেল তাহেরের জাসদ উইং এর বাইরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চয়েস তো এইটাই মুক্তিযুদ্ধের স্বীকৃতির কারণে, ঘোষণার কারণে কিনা। জিয়াউর রহমান তো একজন এক্সেপশনাল ব্যক্তিত্ব ছিলেন। উনি 9 জন নাকি 11 জন সেক্টর কমান্ডার, 11 জন সেক্টর কমান্ডার ভিতরে উনি একমাত্র সেক্টর কমান্ডার যিনি প্রত্যক্ষভাবে কমান্ড করেছেন এবং যুদ্ধ করেছেন। এই যে যুদ্ধের যে বীর্য, এই যে যুদ্ধের যে আপনার কৃতিত্ব, এটা তো উনি একাই লালন করেন। এবং উনি যেভাবে সততার সাথে পরবর্তীতে পরিস্থিতিতে জনগণের আকাঙ্ক্ষার কাছে উনি দায়িত্ব গ্রহণ করেন, বাংলাদেশের রাষ্ট্রপতি দায়িত্ব পালন করার কালীন সময় মাত্র সামান্য 3 বছর 3.5 বছর সময় ওনার যে সকল ঐতিহাসিক কর্মকাণ্ড, বিশেষ করে ওনার যে সততা, সেটা জাতি চিরকাল মনে রাখবে, এখনো মনে রাখছে। আওয়ামী লীগ চাইলেই কারো নাম মুছে দিতে পারবে না। জিয়াউর রহমানের নাম মুছে দেওয়ার চেষ্টা আওয়ামী লীগ সর্বতভাবে করেছে, কিন্তু সার্বিকভাবে তারা ব্যর্থ হয়েছে। আজকে তারাই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, তাদের কথা দেশের মানুষ এখন স্বীকার করে না। তাদের রাজনীতি আজকে তাদের ভাগ্যের নির্মম পরিহাস। দীর্ঘ 17 বছর অবৈধভাবে ক্ষমতা থাকার পরেও এদেশের মানুষ প্রকাশ্যভাবে তাদের নামটি উচ্চারণ করার মতো ভালোবাসাও দেখায় না বা সাহসও দেখায় না। ৭২-এ যার জন্য লাল গালিচা শুভেচ্ছা, যার জন্য ফুলেল শুভেচ্ছায় সুশোভিত হলো ৭২-এর 10 জানুয়ারি, ৭৫-এর 15 আগস্টে তাকে হত্যার পরে 30 লোক ইন্নালিল্লাহি পড়ে নাই। আমি তখন চিটাগং সিটি কলেজের ছাত্র। তো প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ নিজেকে কতটা অসহায় করলে। চিটাগং এর রাস্তায় আমরা নেমে আসলাম, সমস্ত মানুষ সেদিন ছিল একটা অভূতপূর্ব ঈদের আনন্দের দিনের মতো। যে যাকে পেয়েছে, চেনা জানা নাই, সেই তাকে ধরে কোলাকুলি করেছে। ঈদের আনন্দ থেকে বেশি মানুষ কত ক্ষতিগ্রস্ত হলে, কত মর্মাহত হলে, মাত্র 3.5 বছরের ব্যবধানে যে লোকটার জন্য তারা জানুয়ারি মাসে অপেক্ষা করেছে শেখ মুজিব ফিরে আসে না, শেখ মুজিব ফিরে আসার পরে সারা দেশের মানুষ তাকে ওয়েলকাম করেছে। আর সেই শেখ মুজিব 75-এর 15 আগস্টে যখন সপরিবারে নিহত হয়েছেন, আমি একটি লোককেও দেখিনি রাজপথে এসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে। এটাই হচ্ছে ইতিহাসের অমোঘ বাস্তবতা, এটাই হচ্ছে ইতিহাসের অমোঘ সত্যতা। জনতার দাবি জনগণের হৃদয়ের ভিতরে মিশে যাওয়ার কারণে সেনাবাহিনী থেকে এসে, ক্যান্টনমেন্ট থেকে এসে পুরো 10,000 কিলোমিটার পায়ে হেঁটে পুরো মানচিত্রটাকে পায়ের নিচে রেখে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট পলিটিশিয়ান, অর্থাৎ কঠিন পরিশ্রমের ভিত্তিতে রাজনীতিবিদ হতে হবে, এমন থিম থিওরি, এমন পলিটিক্যাল ইথিক্স দাতা তিনি যেভাবে ইতিহাস সৃষ্টি করলেন, তার চিত্রটি আসলে আমরা 81-30 মের পরে যেটি দেখলাম, এটি অনস্বীকার্য ঐতিহাসিক দালিলিক সর্বকালের সর্বশ্রেষ্ঠ চিত্র কিনা। অবশ্যই আমরা ওনাকে ষড়যন্ত্রকারীরা হত্যা করার পর যে কয়েকদিন যে নাটকীয় ঘটনা ঘটছে, তারপর ওনার মরদেহ যখন ঢাকায় নিয়ে আসা হয়, আমার জানা মতো, আমার দেখা মতো পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজার মানুষের ঢল, মানুষের যে ভালোবাসা। আমি তখনও চিটাগংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন শাহাদত বরণ করেন, তাকে হত্যা করা হয়, এমন একজন লোককে আমি দেখিনি। কথা বলতেছে কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ছে, কথা বলতেছে, সে কাঁদছে। এই যে ভালোবাসার কান্না, এটা কাউকে জোর করে কান্নানো যায় না। শেখ মুজিব মারা গেছেন, সমস্ত দেশের মানুষ কোলাকুলি করেছে। জিয়া রহমান সাহেবকে হত্যা করা হয়েছে, সারা দেশের মানুষ কান্নার সাগরে দেশকে ভাসিয়ে দিয়েছে। এই যে ভালোবাসা, এই যে ভালোবাসা, এটা অর্জন করতে হয়। এই ভালোবাসা মিথ্যাচার করে মানুষের অধিকার কেড়ে নিয়ে কোনোদিন জনগণের ভালোবাসা অর্জন করা যায় না। সেটা প্রমাণ করে গেছেন জীবন দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিলেন, সেই আওয়ামী লীগের সভানেত্রী তিনি 81-র 17 মেতে তিনি এদেশে আসেন। তার 13 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়। শহীদ প্রেসিডেন্টের হত্যার বিচারটি কিন্তু আজ পর্যন্ত বেসামরিকভাবে হয়নি। আওয়ামী লীগ কিন্তু তাদের আমলে বা শেখ হাসিনা তাদের আমলে তার পিতার হত্যার বিচার তার মতো করে কিন্তু করে চলে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার বিচারটি আসলে ঐতিহাসিকভাবে হওয়া দরকার কিনা, মরণোত্তর হত্যার বিচার অবশ্যই হওয়া উচিত। আমরা এখনো ডিমান্ড করি আমাদের প্রিয় নেতাকে যারা হত্যা করেছে তাদেরকে বিচারের মাধ্যমে যত উপযুক্ত শাস্তি দেওয়া হোক। শেখ হাসিনা ব্যক্তিগতভাবে যা করেছেন সেটা নিয়ে বহু প্রশ্ন আছে। যারা হত্যা করেনি বা যা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না বা
যেভাবে তাদেরকে সুযোগ দেওয়া উচিত আত্মপ্রকাশ সভা, সেগুলো কিছুই করা হয়নি। শেখ হাসিনা যাদের প্রতি মনে করেছেন এদেরকে মারা দরকার, তাদেরকে নিয়ে নিজেও হত্যা করেছেন, ওনার নিয়োগকৃত বাহিনীও হত্যা করেছে। কর্নেল বজলুল হুদাকে, মেজর বজলুল হুদাকে উনি হত্যা করেছেন নিজে তার বুকের উপর পা রেখে। আমরা অতি সম্প্রতি যেটা জানতে পারলাম। আমরা এগুলো চাই না, আমরা চাই প্রকৃত অর্থে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যারা হত্যা করেছিলেন তাদের বিচার হোক এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। শেখ হাসিনা ব্যক্তিগতভাবে উনি যেটা মনে করতেন, উনি যেটা ভাবতেন, আসলে ওনার মনে করা ভাবার বিষয়টা মুখ্য ছিল না। উনি একটি পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত ছিলেন। তারা ওনাকে যেভাবে বলাইতো, তারা যে কথা কমেন্ট করতো, আমার ধারণা এটা উনি তাই করে গেছেন। তাই করতে করতে শেষ পর্যন্ত ওনাকে এদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। পালিয়ে যাওয়ার আগে উনি কত দেশের বিরোধী শক্তি ছিলেন, উনি পালিয়ে যাওয়ার আগে ওনার সমস্ত আত্মীয় স্বজনকে উনি ভারতে পার করে দেন এবং সবাইকে বলে দেন তোমরা সেফ এক্সিট দাও, আমিও আসছি। যার জন্য উনি ওনার শেখ পরিবারের একটি লোকও যেভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, বাস্তব সত্য কথা, তেমনি ভাবে এই 4 তারিখের পরে শেখ পরিবারের একটি লোকও গ্রেপ্তার হয় নাই। 71-এর ভারতে বসে হোটেলে হোটেলে নর্তকে নাচ এবং সুরাপান, আর এই 5ই আগস্টের পূর্বে 4 তারিখে হাসিনার আত্মীয় স্বজন বলতে যারা ছিল বাংলাদেশ সকলের ভারতে পালিয়ে যাওয়া, একই সূত্রে কথা, দুটি একই রকম ঘটনা। 81-র পর থেকে দুই নেত্রীর বাংলাদেশ তৈরি হলো। একদিকে শেখ হাসিনা, শেখের বেটি, তিনি রাজনীতি করলেন, এদিকে ম্যাডাম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী, তিনি রাজপথে আসলেন। 8 পরে একজন নারী রাজপথে এসে 4টি উপাধিতে ভূষিত হয়েছেন। আপনার বিশ্লেষণে একদিকে শেখ হাসিনা এক নেত্রীর আচরণ, আরেকদিকে ম্যাডাম খালেদা জিয়ার আচরণ, এই দুই আচরণ থেকে বা তাদের শিষ্টাচার থেকে এদেশের মানুষের আসলে কি শিক্ষা রয়েছে? রাজনীতিবিদরা আসলে তাদের থেকে কি দীক্ষা নেন? শিক্ষা তো বহু ক্ষেত্রে পেয়েছে। সেদিন মাওলানা মামুনুল হক সাহেব বলছিলেন যে আমি ম্যাডামের সঙ্গে 17 মিনিট কথা বলেছি, কিন্তু একটি বারও ওনার মুখ থেকে শেখ হাসিনা বা শেখ মুজিব সম্বন্ধে একটি কটূক্তি করতে আমি শুনিনি। আর শেখ হাসিনার মুখটা তো ছিল একটা নর্দমা, দুর্গন্ধযুক্ত নর্দমা। তার মুখ দিয়ে অহরহ আমাদের নেতা নেত্রীদের সম্বন্ধে, বিশেষ করে আমাদের ম্যাডাম সম্বন্ধে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সম্বন্ধে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্বন্ধে আজে বাজে কথাবার্তা বলা, কুরুচিপূর্ণ কথাবার্তা বলাই ছিল যার নিত্যদিনের অভ্যাস। কিন্তু আমাদের নেতা তারেক রহমান, আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া কোনোদিনও, আমরা 2001 থেকে 2006 ভিতরে, আমার সালটা ঠিক মনে নাই, বোধ হয় 3-4 দিক হবে, গোপালগঞ্জে আমরা সকলে এই গ্রেটার ফরিদপুরের নেতা কর্মীরা সেখানে প্রতিনিধি সম্মেলনে হাজির। রাত্রে সার্কিট হাউসে ঘুমাচ্ছি, আমাদের ডাক আসলো, সবাই ঘুমাতে ওঠেন, টুঙ্গিপাড়া যেতে হবে শেখ সাহেবের কবর জিয়ারতে। নেতা তারেক রহমান সাহেব তখন উনি জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি। আমরা রাত্রি 11টা সাড়ে 11টায় সবাই ঘুম থেকে উঠে কাপড় চোপড় পরে ওনার সঙ্গে চলে গেলাম টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সাহেবের কবর জিয়ারত করতে। তারেক রহমান যান শেখ মুজিবের কবর জিয়ারত করতে, আর শেখ হাসিনা যান জিয়া রহমানের কবর যাওয়ার রাস্তা বন্ধ করতে, বা কবরটাকে উচ্ছেদ করতে। ওর ভিতর জিয়া রহমান নাই, ওটাকে উচ্ছেদ করে কোথাও ফেলে দাও, এইটা করো সেটা করো। মানুষ, মৃত মানুষকে নিয়েও কটূক্তি করতে, খারাপ কথা বলতে যে দ্বিধা করে না, তার নাম হচ্ছে হাসিনা। একটা খারাপ কথা বলার জন্য নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে শেখ হাসিনা। একটা দেশের শাসন ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দেওয়ার নাম হচ্ছে শেখ হাসিনা। গণতান্ত্রিক ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে তছনছ করার নাম হচ্ছে শেখ হাসিনা। তার সঙ্গে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। ওনাকে প্রলুব্ধ করা হয়েছে আপনার সর্বপ্রকার চিকিৎসা দেওয়া হবে, শুধু আপনি লিখে দিয়ে যান আপনি রাজনীতি করবেন না, আপনি একটা বিদেশে পাঠাবে। উনি কোনোভাবেই রাজি হন নাই। উনি বলেছেন আমি এখানেই মারা যাব, আমার চিকিৎসা হোক বা না হোক, আমি এই বাংলাদেশ ছেড়ে, বাংলাদেশের মানুষ ছেড়ে আমি কোথাও যাব না। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন বেগম খালেদা জিয়া এন্ড শেখ হাসিনা। একজন নেত্রীর আচরণ হচ্ছে সকালে যা বলবো বিকালে তা পরিবর্তন করব, তাতে কোনো সমস্যা হয় না। রাজনীতিবিদের চরিত্র বলতে কিছু নাই, চরিত্রে কোনো সমস্যা হয় না, কোনো পাপটাপও হয় না, কেউ নেগেটিভও ভাবে না। আরেকজন নেত্রীর আচরণ হচ্ছে যে কথা দিলে কথা রাখতে হবে, যে কোনো মূল্যে জীবন বাজি হলেও কথা রাখতে হবে, জীবনগুলো জনগণকে ছেড়ে যাওয়া যাবে না, জনআস্থা রাখতে হবে। এই দুই নেত্রীর যে আদর্শ, এই আদর্শের কারণেই শুধুমাত্র এক নেতার আদর্শেই আসলে দল থাকে, আর নেতার আদর্শেই দল আসলে ধ্বংস হয়। দুই নেতা বা দুই নেত্রীর আদর্শের কারণেই একজন জনগণের হৃদয়ে থাকবেন অম্লান হয়ে, আরেকজন হারিয়ে যাচ্ছেন খুব দ্রুতই। আপনারা দেখেন প্রতিটা কার্যক্রমের ভিতরে, প্রতিটা কথাবার্তার ভিতরে, আমাদের গ্রাম এলাকায় একটা কথা প্রচলিত আছে,
রক্তে কথা বলে। আপনি কেমন, আমি কেমন, আমার পরিবার কি, আমার শিক্ষা দীক্ষা কি, সেটা আমার আচার ব্যবহারই বলে দিবে। সেজন্যই গ্রাম এলাকার ভাষায় আমি বলতে চাই, রক্তে কথা বলে। বাংলার জনগণ বিচার করবে এই রক্তের কার্যক্রম থেকে। একদিকে শেখ হাসিনা, আরেকদিকে বেগম খালেদা জিয়া। আমাদের নেতা তারেক রহমান, ওনাদের কোন নেতার সঙ্গে আপনি তুলনা করতে চান? ওবায়দুল কাদের বলেছিল যদি বিএনপি ক্ষমতা আসে বা আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় 10 লক্ষ আওয়ামী লীগের লোক প্রথম দিনেই মারা যাবে। হ্যাঁ, মারা যেত যদি আমাদের নেতা তারেক রহমান সাহেব শক্তভাবে ওই 5 তারিখ 6 তারিখ থেকে এই দেশের নেতা কর্মীদেরকে উনি নিয়ন্ত্রণ না করতেন, এবং যে কঠোর বক্তব্য দিয়েছেন একের পর এক, বারবার, হাজারবার, সবাইকে সংযত থাকতে হবে, দেশের মানুষ সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাইকে রক্ষা করে নিজেদেরকে রক্ষা করতে হবে। এ ধরনের ভালো কথা, সুন্দর কথা, গঠনমূলক কথা একমাত্র তারেক রহমানই বলেছেন, আর কেউ বলেন নাই। কোন লোকের খুনাখুনিও হয় নাই। কালকে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, এটা যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো, ওখানে লাশের পর লাশ, লাশের পর লাশ পড়ে থাকতো। আমরা কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ, কিছু কিছু দল বিএনপির সঙ্গে এখন বৈরী ব্যবহার করছেন। আচ্ছা, এটা আমরা করতেই পারেন, কিন্তু বিএনপি গণতান্ত্রিক শক্তি হিসাবে অপর পক্ষ যারা যত ক্ষুদ্রই হোক, যত দুর্বলই তার অবস্থান থাক না কেন, তাকে বিএনপি সম্মান করে, শ্রদ্ধা করে। এদেশে গণতান্ত্রিক ভাবে আপনার চলার বলার অধিকার আপনারও যেমন আছে, কোটি লোকের সমর্থিত দল বিএনপিরও আছে। ম্যাডাম খালেদা জিয়া, আপনি যত ছোটই হন না কেন, আপনার প্রতি আমার সম্মান আছে। আমরা এক্সপেক্ট করব আমাদের প্রতি আপনাদের এই একই রকম সম্মান থাকবে। 91 সালের নির্বাচনে আওয়ামী লীগ শিবিরে একেবারে মন্ত্রিত্ব পর্যন্ত বন্টন হওয়া শুরু হয়ে গেছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জনগণের আস্থাভাজন হিসেবে ম্যাডাম খালেদা জিয়ার শিষ্টাচারের যিনি আপোষের নেতৃত্ব বা দেশনেত্রীর এই মর্যাদাটা তিনি পেলেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন এবং 5টি বছর তিনি দায়িত্বে থাকেন। আপনি সেই সময় রাজনীতির সরব ছিলেন। আপনার নির্বাচন এলাকার মাঠের পরিস্থিতি অনুযায়ী আপনি পরবর্তীতে 96 সালে সংসদ সদস্য হয়েছিলেন। এই যে ম্যাডাম খালেদা জিয়া তিনি প্রথম নারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করলেন, আপনারা তার সাথে থাকলেন, এবং আপনার এই নির্বাচনী এলাকায় যেখান থেকে আমরা কথা বলছি, এখানকার জনমানুষের মাঝেই আপনি কিভাবে আসলে মার্চ করলেন, কিভাবে জন আস্থার একটা এটা ডিপেন্ড করে। আমি 6 তারিখে, গত অগাস্টের 6 তারিখে জেল থেকে বের হয়েছি। আমার নেতা আমাকে নির্দেশ দিয়েছেন যে আপনি ঢাকায় আপনি যাবেন না, আপনি এলাকায় যান। আপনার এলাকায় প্রচুর হিন্দু ভাই বোনের বসবাস, দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি একেবারেই খারাপ, কোনো থানাতে পুলিশ নেই। আপনার দায়িত্ব হবে এলাকায় এই সমস্ত যারা সংখ্যালঘুর ভাই বোনেরা আছে তাদের জান মাল, তাদের ইজ্জতকে আমাদের দলের নেতা কর্মীকে নিয়ে নিশ্চিত করা যে তারা সুখে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে, ভালো থাকতে পারবে। এটা ডিপেন্ড করে। আমি ইচ্ছে করলে ঢাকায় চলে যেতে পারতাম, আমার নেতাকে আমি জিজ্ঞেস না করতে পারতাম, অথবা আমার নেতা আমাকে বলতে পারতো যে আপনি জেল থেকে বের হয়েছেন, ঠিক আছে আপনি বাসা যান, 2 দিন রেস্ট করেন, 5 দিন রেস্ট করেন, তারপরে এলাকায় যান। উনি আমাকে প্রত্যক্ষভাবে ডাইরেক্ট অর্ডার করেছেন যে আপনি এলাকায় যান, সেখানে মানুষের ভিতর থাকেন, বিশেষ করে হিন্দু ভাই বোনদেরকে তাদের কেউ যেন আঘাত করতে না পারে, তাদের মন্দির প্রতিমাতে যেন কেউ আঘাত করতে না পারে। বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতৃবৃন্দকে নিয়ে আপনি এদেরকে প্রোটেক্ট করেন। দিস দ্য ডিফারেন্স। আপনি কি বলছেন, কি করছেন, আর ওনারা কি বলেছেন এবং কি করেছেন, দুটো কম্পেয়ার করলে বোঝা যায় কোন নেতা দেশকে ভালোবাসে, কোন নেতা দেশের জনগণকে ভালোবাসে, আর কোন নেতারা আপনার লুটপাট করতে ভালোবাসেন। এই যে আজকে আপনার চাঁদাবাজির একটা অভিযোগ, আমি তো আমার এই নির্বাচন এলাকায় আমি মনে করি যে আওয়ামী লীগের আমলে যে ভয়ঙ্কর চাঁদাবাজি হয়েছে, দখল বাণিজ্য হয়েছে, ওগুলোর কিছুই আমাদের এলাকা হয়নি। 2-1 এদিক সেদিক করতে চাইলেও আমি পুলিশ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তাদেরকে বলেছি যে আমাদের দলের নেতারা, সে যে পর্যায়ের নেতাই হোক না কেন, যেই হোক না কেন, চাঁদাবাজি, সালিশ বাণিজ্য বা লুটপাটের সঙ্গে যদি সংযুক্ত হতে চায়, দয়া করে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করবেন। এবং তাদেরকে নেতৃবৃন্দকে আমি বলেছি যে আপনারা কেউ কিন্তু কোনো পদে থাকতে পারবেন না। পদ থাকলে আপনার মূল্য আছে, পদ না থাকলে আমার মূল্য নাই। আপনি খোঁজ দেন, আপনারা সাংবাদিক, আপনাদের চোখ কান খোলা, আপনাদের কর্মপরিধিও বিস্তৃত যে এই 3 উপজেলাতে কোনো চাঁদাবাজি নাই। এখানে মূলত চাঁদাবাজির অভিযোগ জিগির যারা করছে তারাই চাঁদাবাজি করছে, বিভিন্ন উপায়ে, বিভিন্নভাবে নামে বেনামে চাঁদাবাজি করছে। বিএনপি কিছু করতে চাইলে তাদের, যেমন এই যে কয়েকদিন আগে হত্যাকাণ্ডটা প্রমাণ হয়েছে, ওটার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত না, কিন্তু কিছু সংগঠন যেভাবে পূর্ব পরিকল্পিতভাবে
খুন হয় নাই, খুন হয়েছে। দাফন কাফন হওয়ার আগেই তারা সারা দেশব্যাপী মিছিল করেছে, অশালীন ভাষায় আমাদের নেতা নেত্রীর সম্বন্ধে খারাপ কথা বলেছে। এগুলো তো আওয়ামী লীগের লেজুর বৃত্তির মতো, এগুলো তো র এজেন্ট হিসাবে তারা এই কাজ করেছে। আবার দুদিন পরেই বলছে যে আমাদের ব্যবহারও যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমরা ক্ষমা প্রার্থী। ক্ষমা চাইতেও দেরি লাগে না, খারাপ ব্যবহার করতেও দেরি লাগে না। রাজনীতিবিদ যারা আছেন তারা দয়া করে আপনারা আপনাদের আচার আচরণ সংযত করুন। বিএনপি যদি অপরাধ করে, বিএনপির কোনো নেতাকর্মী যদি অপরাধ করে, অবশ্যই দে হ্যাভ টু পানিশড, তারা শাস্তি পাবে। কিন্তু আপনি একজনের নামে মিথ্যাচার করে তার চরিত্র হরণ করবেন, স্লোগান দিবেন ঢাকা না লন্ডন, লন্ডন। আর আমরা যদি বলি ঢাকা না দিল্লি, পিন্ডি, আপনার তো দিল্লির সেবাদাস, আপনার তো পিন্ডির সেবাদাস। বিএনপি তো কারোর সেবাদাস হয় নাই। বিএনপি যদি কারোর সেবাদাস হতো তাহলে 15 বছর 16 বছর তারেক রহমানকে লন্ডনে নির্বাসিত জীবন যাপন করতে হতো না, তারেক রহমানকে অমানবিক নির্যাতন সহ্য করতে হতো না, বেগম খালেদা জিয়াকেও অমানবিক নির্যাতন সহ্য করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ধুকে ধুকে বাঁচার চেষ্টা করতে হতো না। জি, আপনি বলেছিলেন যে রক্ত কথা বলে, দুই প্রধানমন্ত্রী, দুই পুত্র এদেশের মানুষের কাছে সমধিক পরিচিত রয়েছেন। তারেক রহমান তৃণমূলের সাথে মেশার কারণে, তৃণমূল বান্ধব হওয়ার কারণে তার যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা বিরোধী শিবিরে ব্যাপক কাঁপন ধরালো। এই কাঁপন ধরানোর কারণে শেখ হাসিনার মাধ্যমে 111-এর ঘাড়ে চড়ে তারেক রহমানকে শারীরিকভাবে অ্যাসল্ট করা, জোর করে মুসলেক আদায় করানো, বিদেশে নির্বাসন করার ব্যবস্থা করা হলো। এবং শেখ হাসিনার পুত্র সজীব অজয় জয়কে রংপুর জেলার পীরগঞ্জ থানা কমিটিতে 1 নম্বর সদস্য, রংপুর জেলার কমিটি আওয়ামী লীগের 1 নম্বর সদস্য হিসেবে তাকে দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হলো এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার জন্য যেই উপদেষ্টা নামক ভাতা পর্যন্ত দেওয়া হলো। রাজপথ থেকে দুই প্রধানমন্ত্রীর পুত্র আসলে কে কি অর্জন করলেন? এটা তো জনগণই বিচার করবে। একজন তো আমি মনে করি সজীব অজয় জয় হচ্ছে একটা প্রতিবন্ধী। তার কথাবার্তা, যে বাংলা ঠিক মতো বলতে পারে না, বলে 1,500 কথা বলতে যায়। উনি অ্যাডভাইজার, উনি কি অ্যাডভাইস করবে এই দেশকে, কি অ্যাডভাইস করবে উনি প্রধানমন্ত্রীকে? এটা জাস্ট শেখ হাসিনা মনে করেছিল এটা তার বাবার সাম্রাজ্য কায়েম হয়েছে, তার নিজের সাম্রাজ্য কায়েম হয়েছে। পাগল ছাগল যেখানে যাকে আপনি দেখেছেন পার্লামেন্টে একজন অশিক্ষিত মহিলাকে এমপি করেছিল, সে যে কি হাস্যকর বক্তব্য রাখছে। একটা পার্লামেন্টের যে মর্যাদা সম্মান সেটাকেও পর্যন্ত সে ভুল উন্ঠিত করেছে। এটা কার বাসায় চাকরানি ছিল, সেই চাকরানির কর্মকাণ্ড উনি খুশি হয়ে তাকে এমপি হিসাবে, মহিলা এমপি হিসাবে সংসদে। মাহবুবারা গিনি নাম, হ্যাঁ। তো এই অবস্থা তার, ওনার পুত্র হুইপ পর্যন্ত করা হয়েছিল তাকে। ওনার যে পুত্র সে বাংলায় কথা বলতে পারে না, সকাল বিকাল এক একজনকে নিয়ে হাফ প্যান্ট পরে আপনার বিকিনি পরে দাঁড়িয়ে থাকে। সেই সব ছবি বাংলাদেশে আমরা দেখেছি, বাংলাদেশের জনগণ। আমরা এদেশের সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের আদালত, এদেশের সবচেয়ে বড় বিচারক হচ্ছে জনগণ। জনগণের উপরে আমরা ছেড়ে দিয়েছি, জনগণই বিচার করবে ইনশাল্লাহ। কারা ধর্ম নিয়ে ব্যবসা করছে, কারা এই দেশে 71-এ স্বাধীনতার বিরোধিতা করেছে, কারা এই দেশের লক্ষ লক্ষ মামুনকে ধর্ষণ করে হত্যা করেছে, কারা ধর্মের কথা বলে মিথ্যা কথা বলে, কোন দলটি গত 17 বছর নির্বিঘ্ন নিশ্চিন্তে বিভিন্ন জায়গায় হাজার হাজার লোক নিয়ে মিটিং করেছে। উনি সেদিন মেয়র নির্বাচন করতে যে ওনার 2টি দাঁত ভেঙে দিয়েছে আওয়ামী লীগের গুন্ডারা, উনি সেখানে বাচ্চা শিশুর মতো কাঁদছেন হু হু করে। সেই নেতা, ধর্মীয় নেতা, উনি বলেন যে আওয়ামী লীগকে ভোট দেওয়ার 100 কারণ আছে, বিএনপিকে ভোট দেওয়ার নাকি কোনো কারণই নাই। ভালো, বিএনপিকে আপনি ভোট দেন না, আওয়ামী লীগে থাকেন, মায়ের আরো খাবেন ইনশাল্লাহ, কান্নাকাটি করেন না। মায়ের খাওয়ার পরে ধৈর্য ধরে ঠান্ডা হয়ে থাকেন, ধৈর্য ধরে থাকেন। ম্যাডাম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য একের পর এক চক্রান্ত, একের পর এক চাপ প্রয়োগ এবং বিনিময়ে তারেক রহমানকে আসলে ভিকটিম করা হয়। তথাপিও ম্যাডাম খালেদা জিয়া দেশ ছেড়ে না যাওয়া, আর একজন নেত্রী বলার সাথে সাথে বিদেশ চলে যাওয়া, বলার সাথে না তার আগেই ম্যাডাম খালেদা জিয়া এই যে তিনি দেশমাতৃকার টানে দেশে থাকলেন, গণতন্ত্র রক্ষা করলেন, -2 ফর্মুলা বাস্তবায়ন হতে দিলেন না, যার কারণে ডেমোক্রেসি হলো বা 111 সরকার নির্বাচনটি পর্যন্ত আয়োজন করতে হলো সেফ এক্সিট হিসাবে। এই যে নির্বাচনটি করা হলো এবং সূক্ষ্ম কারচুপির মাধ্যমে বিএনপিকে সেই যে বিরোধী দলে পাঠানো হয়েছে, সেই শুরু হওয়া থেকে আপনার আন্দোলনরত, সেই শুরু হওয়া থেকে আপনারা রাজপথে আছেন এবং 36 জুলাই তথা 5 আগস্ট পর্যন্ত আপনাদের যুদ্ধটি চলেছে। আপনি আপনার জায়গা থেকে আপনার নেতার নির্দেশে কিভাবে রাজপথে ছিলেন? ফরিদপুর সারা দেশের রাজপথে 5 আগস্টের পূর্বে এদেশের হাজার হাজার না লক্ষ লক্ষ নেতাকর্মী প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে রাজপথে ছিল। আওয়ামী লীগ হাজারো চেষ্টা করেও বিএনপির কোন নেতাকে, 2-1 জন
টাউট বাটপার যারা প্রতিনিয়তই দল পরিবর্তন করে, এই দুই একজন ছাড়া বিএনপির ডাইহেডেড ওয়ার্কার যারা ছিল একটি লোক দল পরিবর্তন করেনি, দল ছেড়ে যায়নি। আওয়ামী লীগ এবং তার বিভিন্ন বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা হাজারো চেষ্টা করেছে, আমাদের কাছেও এসেছে। আমরা মাঠ পর্যায়ে ছোট কর্মী হওয়া সত্ত্বেও আমাদের কাছেও এসেছে। এদেশের মানুষ জিয়া রহমানকে ভালোবাসে, জিয়া রহমানের আদর্শকে হৃদয়ে লালন করে। বেগম খালেদা জিয়াকে তারা মনে করে তাদের মায়ের প্রতিচ্ছবি। ম্যাক্সিমাম এই কোটি কোটি নেতা কর্মী বেগম খালেদা জিয়াকে মনে করে তাদের মায়ের প্রতিচ্ছবি। আর তারেক রহমান সময়ের প্রেক্ষাপটে উনি প্রমাণ করেছেন এই বাংলাদেশে ওনার মতো এত যোগ্য নেতা, এত মাস পিপলকে নেতৃত্ব দেওয়ার, সুসংগঠিতভাবে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা একমাত্র তারেক রহমান সাহেব। একদলীয় শাসন থেকে গণতন্ত্রের বাংলাদেশ তৈরি করার কারণে, শান্তির বাংলাদেশ বিনির্মাণ করার কারণে ম্যাডাম খালেদা জিয়া যেভাবে দায়িত্ব পালন করেছেন, এই ধরনের দায়িত্ব পালন করে বিশ্বে কিন্তু নোবেল লরিয়েট হওয়ার ইতিহাস কিন্তু রয়েছে। আমরা দেখেছি অং সান সু চি কিন্তু নোবেল লরিয়েট হয়েছেন আরো 30 বছর আগে। সেক্ষেত্রে ম্যাডাম খালেদা জিয়ার জন্য এই জায়গাটি নিয়ে ভাবা হচ্ছে কিনা, বিশ্ব ভাবছে কিনা, নোবেল কমিটি চিন্তা করছে কিনা? নোবেল কমিটি বা বিশ্ব নেতৃবৃন্দই বলতে পারবে। তবে উনি অং সান সু চিকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। উনি একজন নির্যাতিত নেত্রী ছিলেন, দীর্ঘদিন ওনাদের সেনাবাহিনীর দ্বারা নির্যাতিত হয়েছেন। একইভাবে আমাদের নেত্রী, উনি গণমানুষের নেত্রী, আপসের নেত্রী হিসেবে সারা বিশ্বে, সারা দেশে ওনার সুনাম প্রতিষ্ঠিত হয়েছে। উনি যে নির্যাতিত হওয়ার পরেও উনি ব্যক্তিগত শখ সুখ আল্লাহদের কাছে নথি স্বীকার না করে গণমানুষের ভালোবাসার জন্য এদেশে পড়ে আছেন, এদেশকে নিয়ে আছেন। এই প্রেক্ষাপটে বিশ্ব নেতৃবৃন্দ, বিশেষ করে নোবেল কমিটি যদি চিন্তা করে যে বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, প্রাইজ দেওয়া উচিত, আমরা সেটাকে ওয়েলকাম করব এবং মনে করবো সেটা যথাযথ হয়েছে ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান যেভাবে সুপরিবেশ করলেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। বিএনপির 300 আসনের বিভিন্ন প্রার্থীরা রাজপথে যাচ্ছেন, জনগণের কাছে জন আস্থা তৈরি করছেন। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ফরিদপুর 1 থেকে বিজয়ের সম্ভাবনা কেমন দেখছেন? ইতিপূর্বে তো ফরিদপুর 1-এ ওইভাবে ভোটের ব্যবস্থা ছিল না, পর্যায় পর্যন্ত হতে হয়েছে বিএনপির প্রার্থীদেরকে। এখনকার পরিস্থিতি কি, মাঠের পরিস্থিতি কি? একজন খন্দকার নাসিরুল ইসলামের আগের অবস্থা এবং বর্তমান অবস্থা, এত বছর ত্যাগতিকার অবস্থা, সেটা তো জনগণই বিবেচনা করবে। আমরা দীর্ঘদিন মাঠে ছিলাম, আমরা নির্যাতিত হয়েছি, বারবার কারাবন্দী হয়েছি, জেল কেটেছি, রিমান্ডে গিয়েছি। আমার এই বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আমার 4টে গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই বাড়িতে আমার বৃদ্ধা মাকে, যিনি পরবর্তীতে উনি ইন্তেকাল করেন, আমার মাকে মেরে 6 ঘন্টা অজ্ঞান করে ফেলে রাখা হয়েছিল। আমার একমাত্র ভাইকে মারা হয়েছিল। শুধু আমি, আমার ভাই এবং আমার মা নয়, আমার এই বলমারি, মধুখালী, আলফাডাঙ্গাতে শত শত নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, তারা জেলে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। কখনোই রক্ত যেমন বৃথা যায় না, দল এবং দেশের জন্য যারা নির্যাতন সহ্য করেছেন, আমার বিশ্বাস এই নির্যাতিত লোকেরা সুফল অবশ্যই পাবেন। আর আমি যদি নির্যাতিত লোকের পক্ষে লড়াই করে থাকি, তাদের নেতৃত্ব দিয়ে থাকি, তাদের ভালোবাসা থেকেও আমি বঞ্চিত হব না বলেই আমি আশা করি। দল যদি আপনাকে মূল্যায়ন করে আর বিজয় যদি আসে, তাহলে এই সংসদীয় আসন নিয়ে আসলে কি কি রূপকল্প নিয়ে আপনি জনগণের কাছে যাচ্ছেন? এই সাতুরের একটা ছেলে কিন্তু আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন, জনাব আব্দুর রহমান, যিনি প্রচুর অর্থ সম্পদ মধুখালী থানা। সুতরাং এখানকার সাংসদদের যে দুর্নীতিগুলি রয়েছে, অনেকের বাড়ি ঘর দুয়ার থেকে শুরু করে, অনেক জমা জমি থেকে শুরু করে, তাদের লুটের কবলে আছে। এই ভুক্তভোগী মানুষগুলি কিন্তু আপনাদের কাছে যে সমস্ত সম্পদ আওয়ামী লীগের এমপি সাহেব, মন্ত্রী সাহেব লুট করেছে, তার দখলে নিয়েছে, এলাকা আন্দোলন শুরু হয়েছে। আমি প্রশাসনকে অনুরোধ করব নিরপেক্ষভাবে তদন্ত করে সে সকল সম্পদ জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য। আর আমরা যদি আল্লাহ রহমত করে, আমার দল আমাকে মনোনয়ন দেয়, আমি নির্বাচিত হতে পারি, এই এলাকার আমি বিগত দিনের অপশাসন থেকে শিক্ষা নিতে চাই। বিগত দিনে এমপি সাহেবরা যারা যা করেছেন, সেটা জনগণের মাঝে তাদের সম্বন্ধে কি প্রতিক্রিয়া আছে সেটা আমি জানি। ওরা যা করেছে, ইনশাআল্লাহ সেটা বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমাদের দ্বারা সেটা হবে না। আমরা জনগণের কল্যাণে কাজ করব, জনগণের দলমত নির্বিশেষে সকলের কাজ করব। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সর্বপ্রকার তাদের স্বার্থ রক্ষার জন্য যা যা করা লাগে আমরা করবো। বহু এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট এটা দলীয়ভাবে করা হচ্ছে। যেসব এলাকায় বিএনপির একজন নেতা আছে বা কর্মী আছে, তার সামনে দিয়ে রাস্তাটা করা হয় নাই। সমস্ত জায়গায় আমরা উন্নয়ন করব নিরপেক্ষভাবে, সুষম বন্টনের মাধ্যমে। কোনো বঞ্চিত হবে না। কেউ বলতে পারবে না যে নাসির সাহেব বিএনপি করে,
উনি বিএনপি করে বলে উনি বিএনপির নেতার বাড়ির সামনে দিয়ে রাস্তাটা নিয়েছেন, আমাকে বঞ্চিত করছেন। আল্লাহ যদি রহমত করে আমরা ক্ষমতায়ন হই, ক্ষমতা প্রাপ্ত হই, জনগণের জন্য নিরপেক্ষভাবে কাজ করব, এই এলাকাটাকে ফরিদপুর এককে বাংলাদেশের ভিতরে একটা মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলব। জি, ফরিদপুরবাসী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবার বা তারেক রহমানের পরিবার বা ম্যাডাম খালেদা জিয়াকে যেভাবে ধারণ করেন, শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করার পরে মনে করেছিল যে ফরিদপুর থেকে শুরু করে এই দক্ষিণবঙ্গের মানুষ মনে আওয়ামী লীগকে সাপোর্ট করবে, কিন্তু ফল ছিল উল্টোটা। এখানে যে সমাবেশটি হয়, সমাবেশে যে জনসমাগম ঘটে, তাতে শেখ হাসিনার বুকে কিন্তু কাঁপন ধরে দেয়। অর্থাৎ ফরিদপুরের মাটি বিএনপির ঘাঁটি, এমন পরিস্থিতিতে তারেক রহমানের জন্য ফরিদপুরবাসী আসলে কেমনভাবে অপেক্ষা করছে, তারেক রহমানের জন্য কেমন বাংলাদেশ উন্মুক্ত রয়েছে, আপনার সমাপনী আলোচনায় এক নজরে তারেক রহমানের। তারেক রহমান সাহেব বাংলাদেশের ভিতর সবচাইতে নির্বাচিত, সবচাইতে নির্যাতিত নেতা বাংলাদেশের ভিতর। যখন ওনার বা ওনার আম্মার প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, আম্মার প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, দেশ শাসন করার কথা ছিল, তখন ওনারা জেলেতে গেছেন। যখন তারেক রহমান সাহেবের এদেশে থেকে শাসন ক্ষমতার পাশাপাশি দল পরিচালনার কথা ছিল, তখন ওনাকে নির্যাতন করে চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যেতে বাধ্য করা হয়েছিল। আজকে ফরিদপুরের মানুষ এগুলো মনে রাখে এবং সর্বপর্যায়ের নেতা কর্মীরা এই তারেক রহমানের সকল আন্দোলন সংগ্রামের যে নির্দেশনা ছিল সেটা মেনে নিয়েই আজকে এই পর্যায়ে এসেছে। আমি আশা করব বৃহত্তর ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থাকার সময় যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল, 17টি আসন ছিল, সেই 17টি আসনের ভিতরে একাত্তি বাদের সমস্ত আসন যেভাবে জিয়া রহমান সাহেবকে উপহার দিয়েছিল গ্রেটার ফরিদপুরের মানুষেরা, আমার বিশ্বাস ফরিদপুরের বর্তমান ফরিদপুরের 4টি সহ গ্রেটার ফরিদপুরের সকল আসন ইনশাআল্লাহ তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে এক বৃহত্তর ফরিদপুরের জনগণ উপহার দিবে সামনের নির্বাচনে ইনশাআল্লাহ। আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন তৃণমূল শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ নিয়ে দীর্ঘ 40 বছরের যে রাজনীতির ইতিহাস, সেটির আমরা ছোট্টখাটো একটা পর্যালোচনা করলাম। প্রিয় দর্শক, রাজনীতিতে নীতি গুরুত্বপূর্ণ নাকি নীতিহীনতা গুরুত্বপূর্ণ, সেটি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করেছি। তাহলে যারা রাজনীতি করবেন বা রাজনীতি যারা করছেন, তাদের প্রত্যেকেরই নীতিটাকে আসলে ধারণ করা দরকার কিনা সেটি মাথায় রাখবে কিনা। বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপি যারা করেন, তাদের প্রত্যেক নেতাকর্মীর জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের যে বার্তাটি, সেই বার্তার প্রতি গুরুত্ব রেখে সহমর্মিতা, বিনয়, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচারমূলক রাজনীতি উপহার দিয়ে বিএনপিকে জনমানুষের আস্থার সেই দিকেই রান করানোর জন্যই বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী দায়িত্বরত হবেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। এটি হচ্ছে সচেতন মহলের বিশ্বাস এবং প্রত্যাশা। প্রিয় দর্শক, পরিবর্তনের নতুন কোনো আলোচককে বা আজকের আলোচককে পুরো নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশাকে আজকের মতো বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।